আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের টপিকটা আমি বাংলাদেশের একাডেমিক কারিকুলাম অনুসারে যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে এবং বিভিন্ন প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ার আছেন তাদের জন্য মূলত আজকের টপিকটা কভার করা। আপনারা যদি আপনাদের বইয়ের সিকোয়েন্সে যান তাহলে আপনারা যদি চ্যাপ্টার সিকোয়েন্স যদি মেলাতে চান এইরকমই হবে। যেমন যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিবিএ বা বিবিএসে আছেন, আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যে একটা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বুক আছে, ওখানে গেলে আপনি চ্যাপ্টার 4-এ পাবেন। নাম হবে কি কারেন্ট লাইবিলিটিস, প্রভিশন অ্যান্ড কন্টিনজেন্সিস। দুইটা নামে থাকতে পারে, অথবা কারেন্ট লাইবিলিটিস নামে থাকতে পারে অথবা প্রভিশন অ্যান্ড কন্টিনজেন্সিস নামে থাকতে পারে। অপরদিকে যারা প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটিতে পড়েন, আপনাদের আপনারা যদি কেসিও বা ওয়েগান্ট অথবা ওয়ারফিল্ডে যদি বুকটা ফলো করে থাকেন, আপনাদের যে কোনো রাইটারের যে কোনোটা ফলো করলে হয়। তবে মোস্ট অফ দ্য কেসেস আমরা যেহেতু ওদেরটাই ফলো করে, এই জন্য আপনাদের ওখানে পাবেন চ্যাপ্টার 13-এ কারেন্ট লাইবিলিটিস অ্যান্ড কন্টিনজেন্সিস নামে থাকবে। সিমিলার, একই টপিক, একই জিনিস, সবগুলো একই। তার মানে আপনারা আজকে বুঝতে পারছেন আমরা মূলত কী টপিকটা নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। আজকের সেশনের মধ্যে আমরা ডিসকাস করতে যাচ্ছি বেসিক কিছু জিনিস নিয়ে। যেমন ধরেন, আমরা যেই চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করতে যাচ্ছি, এটা যেহেতু কারেন্ট লাইবিলিটিস অ্যান্ড কন্টিনজেন্সিস নিয়ে, আপনার প্রথমে বুঝতে হবে কারেন্ট লাইবিলিটিস জিনিসটা কি, কন্টিনজেন্সিস অ্যান্ড প্রভিশন, এগুলো নিয়ে আমি একটু লাস্ট সেগমেন্টে গিয়ে কথা বলি। প্রথমে আসে টাইপস অফ কারেন্ট লাইবিলিটিস। আমরা যখন কারেন্ট লাইবিলিটিস নিয়ে যখন কথা বলতে যাচ্ছি, প্রথমে আমাদের সেই জিনিসটাকে সেটা জানতে হবে। যেমন বিজনেসের ক্ষেত্রে যেই সকল লাইবিলিটিগুলো 1 ইয়ারের মধ্যে পেড করতে হয়, অর্থাৎ আমার পাওনাদার থাকতে পারে, আমার বিজনেসের প্রদীয় বিল থাকতে পারে, অথবা ব্যাংক ওভারড্রাফট থাকতে পারে। এই টাইপসের যতগুলো লাইবিলিটি আছে, আমি যেই নামগুলো বললাম এগুলো সবগুলো একটা কারেন্ট লাইবিলিটিস। কারণটা হচ্ছে কেন, এই সকল লাইবিলিটিগুলো যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান থেকে 1 ইয়ারের মধ্যে কী করতে হয়, পে করতে হয়, যার কারণে এগুলোকে আমরা কী বলি, কারেন্ট লাইবিলিটি। তারপরে আমি একটু আপনাদেরকে রিমাইন্ড করে দিই, আমরা যখন লাইবিলিটির কথা বলি বেসিক্যালি 2 টাইপস অফ লাইবিলিটির কথা বলি। একটা হচ্ছে কারেন্ট লাইবিলিটি, আর একটা হচ্ছে কি লং টাইম লাইবিলিটি। এটা জিনিসটা কীরকম, যেই সকল লাইবিলিটিগুলো আমার উইদিন 1 ইয়ারের মধ্যে পেড করতে হয়, এটাকে বলি কি আমরা কারেন্ট লাইবিলিটি। অপরদিকে লং টাইম লাইবিলিটি হচ্ছে সেগুলো যেগুলো আমরা কয়েক বছর ধরে বা 1 বছরের অধিক ধরে আমরা আস্তে 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 একটা পে করার একটা সময় পেয়ে থাকি। কিন্তু আজকের টপিকটা আমাদের যেহেতু লং টাইম লাইবিলিটি নিয়ে নয়, সো আমরা ওদিকে যাচ্ছি না। তাহলে কারেন্ট লাইবিলিটি মানে আমরা জিনিসটা বুঝে গেছি কীরকম, 1 বছরের মধ্যে যে সকল দায়গুলো বিজনেস অর্গানাইজেশন থেকে পেইড করতে হয়, এগুলোকে আমরা কি বলি, কারেন্ট লাইবিলিটি বলি। যদি এতটুকু ক্লিয়ার হয়ে থাকে, এরপর আমাদের বুঝতে হবে এই কারেন্ট লাইবিলিটিস টাইপসটা কত ধরনের হতে পারে একটা বিজনেসের ক্ষেত্রে। যদিও আমরা দেখি এটাকে মূলত 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কীরকম, স্পেসিফিক লাইবিলিটি, আর এস্টিমেটেড লাইবিলিটিস, আর একটা হচ্ছে কি কন্টিনজেন্ট লাইবিলিটিস। প্রথমে আমরা এখানে আসি, স্পেসিফিক লাইবিলিটি জিনিসটা হচ্ছে কীরকম, অর্থাৎ যে দায়টা ব্যবসা প্রতিষ্ঠানের কাছে একদম নির্দিষ্ট, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান নিজে জানে তার থেকে কত টাকা পে করতে হবে, এবং এই যে উইদিন 1 ইয়ারের মধ্যে, এটাকে বলা হচ্ছে কি স্পেসিফিক লাইবিলিটি। এই জিনিসটা হচ্ছে কীরকম, যেমন ধরেন আমি যদি বলি অ্যাকাউন্টস পেয়েবল, তাহলে অ্যাকাউন্টস পেয়েবলটা আমি যদি বলি এটা কেমনে স্পেসিফিক, আমরা সবাই জানি অ্যাকাউন্টস পেয়েবলটা ক্রিয়েট হয় কখন, অন অ্যাকাউন্ট পারচেসের ফলে। ধরেন আপনি যদি বলেন অন অ্যাকাউন্ট পারচেজ 50,000 টাকা, দেখেন তো এখানে আপনি ধারে পণ্য ক্রয় করছেন কত টাকার, 50,000 টাকার। তার মানে আপনার কাছে তো প্রোডাক্ট আসছে, আমরা জানি পারচেস অ্যাকাউন্ট ডেবিট। অপরদিকে আপনার ক্রেডিটর অথবা অ্যাকাউন্টস পেয়েবলের পরিমাণটাও কত, 50,000। এটা আপনার দিতে হবে, এটা আপনি নিশ্চিত জানেন। এই যতদিন পর্যন্ত আপনাকে সময়টা দেওয়া হবে, তো অত দিনের মধ্যে ওটাকে আপনার লাইবিলিটি হিসেবে কী করতে হবে, কাউন্ট করতে হবে। যদি আপনি ওটাকে পেড করে দেন, তখন আপনার লাইবিলিটির পরিমাণটা কি কমে যাবে। এই জন্য এগুলোকে বলা হচ্ছে কি স্পেসিফিক লাইবিলিটি। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যেই সকল লাইবিলিটিগুলো ফিক্সড, ওরা নিজেরাও জানে ওদের এক্স্যাক্টলি কত টাকা লাইবিলিটি আছে, ফিক্সড অ্যামাউন্টটা নিচ থেকে জানতে পারে, এটাকে বলা হচ্ছে কি আপনার
স্পেসিফিক লাইবিলিটি দ্যাট মিনস এই অ্যামাউন্টের টাকাটা ওদের উইদিন 1 ইয়ারের মধ্যে কী করতে হবে, 100% পে করতে হয়। আপনারা অনেকে এই যে যখন পারচেজ করে এটা টাইমটা কেমন আমি আপনাকে ক্লিয়ার করে দিই। আপনারা বেসিক জার্নালসে গেলেও আপনার জিনিসগুলো দেখবেন। ধরুন আমি যদি বলি 2/10 and 30, এই যে একটা পারচেজ করছে, পারচেজের সময় দেখেন একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। কত দিনের মধ্যে পে করবে, 30 দিনের মধ্যে পে করবে। সে যদি ফার্স্ট 10 ডেজের মধ্যে পে করে তাহলে সে 2% কী পাবে, ডিসকাউন্ট পাবে। তার মানে এই যে প্রোডাক্ট যখন নিয়ে আসে 1 মান্থের মধ্যে তার অবশ্যই কী করতে হবে, পে করতে হবে। আপনি যদি কন্ডিশনটা খেয়াল করেন তার মানে দেখেন উইদিন 30 ডেজের মধ্যে আপনার কত টাকা পে করতে হবে, 50,000। যতদিন পর্যন্ত আপনি ওকে পেড করেন নাই, দ্যাট মিনস ইউ আর লাইবেল টু ইউর ক্রেডিটর। আপনি আপনার ক্রেডিটরের কাছে ততদিন পর্যন্ত দায়ী থাকবেন। অ্যামাউন্টটা কত, 50,000। এই জন্য এটাকে বলা হচ্ছে কি স্পেসিফিক লাইবিলিটি, অর্থাৎ যে লাইবিলিটির অ্যামাউন্টটা নিশ্চিত, বিজনেস অর্গানাইজেশন নিজেও জানে তার কত টাকা পে করতে হবে কত দিনের মধ্যে, এটাকে বলা হচ্ছে কি স্পেসিফিক লাইবিলিটি। আরও কি আছে দেখেন, নোটস পেবল, যেটাকে আপনারা বলেন প্রদেয় বিল, ব্যাংক ওভারড্রাফট, অবশ্যই এটা নির্দিষ্ট সময়ের মধ্যে থাকে। আরটা থাকে দেখেন অ্যাকুরেট এক্সপেন্সেস অথবা আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস অথবা আনপেইড এক্সপেন্সেস, সবগুলো একই। আমরা সবাই কিন্তু এই ওয়ার্ডটার সাথে পরিচিত, আনপেইড, পেইড, পেইড, আনপেইড, এই ওয়ার্ডটার সাথে আমরা সবাই পরিচিত। আসলে আনপেইড যে কথা, অ্যাকুরেট একই কথা। এটাও আপনার যে একটা লাইবিলিটি স্পেসিফিক অ্যামাউন্ট হতে পারে, এটা আরও এমনও হতো আনআর্নড রেভিনিউ, আমরা যেটাকে বলে থাকি অনুপার্জিত আয়। অর্থাৎ আপনি একটা কন্ট্রাক্ট করছেন কীরকম, 50,000 টাকার মধ্যে আপনি কাজটি শেষ করবেন। এখন আপনি কী করলেন, 10,000 টাকা অ্যাডভান্স নিয়ে নিছেন, আপনি কিন্তু এখনও এক টাকা সার্ভিস ওদেরকে দেন নাই। এই যে সার্ভিস না দিয়ে যে আপনি আগে থেকে টাকাটা নিয়ে নিছেন, এটাকে বলা হচ্ছে কি অনুপার্জিত আয় বা আনআর্নড রেভিনিউ। এটা কিন্তু আপনার জন্য এক প্রকার কি কারেন্ট লাইবিলিটিস অ্যান্ড স্পেসিফিক লাইবিলিটি। কারণ ওর থেকে আপনি যত টাকাটা নিয়েছেন তত টাকা বরাবর আপনি তার কাছে লাইবল। আশা করি এই স্পেসিফিক লাইবিলিটি নিয়ে আপনাদের আর কোনো ইনশাল্লাহ সমস্যা থাকবে না। অপরদিকে খেয়াল করেন আরেকটা আছে কীরকম, এস্টিমেটেড লাইবিলিটিস, যেটাকে আমরা বলে থাকি অনেকটা আনুমানিক অথবা সম্ভাব্য লাইবিলিটিস, মানে আমি একজ্যাক্টলি শিওর নয় আমি কত টাকা ওকে দিতে হবে। এই টাইপের যে লাইবিলিটিগুলো থাকে এগুলোকে আমরা বলি কি এস্টিমেটেড লাইবিলিটিস। যেমন আমি আপনাকে একটা কথা বলি, আপনি একটা গাড়ির শোরুম ডিল করেন অথবা আপনি একটা গাড়ির শোরুমের কি মালিক, আপনি গাড়ির মধ্যে ধরেন আপনি বাইক সেলস করেন, ভালো করে খেয়াল করেন। এখন আপনি বাইকের যে একটা ইঞ্জিন আছে, আপনি ইঞ্জিন ওয়ারেন্টি দিয়েছেন 5 ইয়ার্স, ভালো করে খেয়াল করেন, আবার বলছি কত ইয়ার্স দিচ্ছেন, 5 ইয়ার্স। এখন সেল করার পরে আপনি এটাকে 5 ইয়ার্স পর্যন্ত আপনি নিশ্চিত জানেন না এখানে যেই ক্লায়েন্টের কাছে আপনি গাড়িটা বিক্রি করছেন ওই ক্লায়েন্টটা গাড়িটা কীভাবে চালিয়েছে বা কতটুকু ইফেক্টিভ ইঞ্জিন আপনি নিশ্চিত জানেন না। হতে পারে এমন হতে পারে, হয়তো বা আপনার এমনও হতে পারে ইঞ্জিনটা 1 ইয়ার পরে এসে আপনি ভাবলেন টুকিটাকে একটা কস্ট হতে পারে, কস্টটা কত আপনি নিজেও জানেন না। যদি এস্টিমেটেড করেন 2,000 হতে পারে, 10,000 হতে পারে। অথবা এটার কস্টিং ওয়ারেন্টি দেওয়ার ক্ষেত্রে বা গ্যারান্টি দেওয়ার ক্ষেত্রে আপনার পুরো ইঞ্জিনটাও চেঞ্জ করতে হতে পারে। আপনি নিজে এক্স্যাক্টলি জানেন না যে আপনার এখানে কতটুকু কস্ট আপনার ক্যারি করতে হবে। আপনি তো ওকে প্রমিস করছেন, কন্ডিশনে লিখে দিয়েছেন কত, 5 ইয়ার্স পর্যন্ত ইঞ্জিন গ্যারান্টি অথবা ওয়ারেন্টি দেন। আপনি ওয়ারেন্টি হয়তো সার্ভিস দিলে হয়ে যাচ্ছে ঠিকঠাক। এখন যদি আপনি গ্যারান্টি দেন তার মানে পুরো জিনিসটা আপনার যদি পুরো ইঞ্জিন যদি নষ্ট হয়ে যায় না, আপনার কস্টটা নিচ থেকে ক্যারি করতে হবে। তার মানে ওয়ার্ডের কারণে এগ্রিমেন্টের কারণে আপনি তার কাছে লাইবেল হয়ে গেছেন কত বছর পর্যন্ত, 5 ইয়ার্স পর্যন্ত। এই যে অ্যামাউন্টটা এটা এমন হতে পারে যদি কখনো একটা মাইনর এক্সপেন্স হয়, হতে পারে আপনার 1,000 হতে পারে অথবা 2,000 হতে পারে। এখন যদি পুরো ইঞ্জিন নষ্ট হয়ে যায় হতে পারে 60 to 70,000 অথবা 80,000 হতে পারে। এমনটা আপনি খেয়াল করেন না। আমি 3টে সিচুয়েশনের কথা বললাম, ছোট্ট বা টুকিটাকি কাজ চলে ইঞ্জিনের মধ্যে আপনি নিজের কষ্টে যেহেতু ওকে গ্যারান্টি দিয়েছেন অথবা ওয়ারেন্টি সার্ভিস অনুসারে আপনি 1,000 টাকা কস্ট করলে হয়ে যাচ্ছে, অথবা যদি তার থেকে একটু বেশি হয় 2,000 দিলে হয়ে যাচ্ছে। যদি দেখেন পুরো ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছে, এটি তো 1 লাখ, আরও বেশি লাগলে লাগতে পারে। এটা একটা এস্টিমেটেড, আমি নিজেও শিওর নয়। এই টাইপের যে লাইবিলিটিগুলো থাকে এটাকে বলা হয় এস্টিমেটেড লাইবিলিটিস। তবে এখানে আরও কিছু কন্ডিশন থাকে, যেমন আমি যদি আমাদের বাজারের কথা বলি, আমাদের বাজারের মধ্যে যেই সকল মানে অটোমোবাইল বিজনেস যারা করে ওরা ইঞ্জিনের মধ্যে কিছু পার্টসের নাম মেনশন করা থাকে। এই পার্টসগুলো যদি নষ্ট হয় তারা সেগুলোকে রিপ্লেসমেন্ট দিবে
উইদিন 1 ইয়ার্স অথবা 2 ইয়ার্স অর 3 ইয়ার্স। এখন যদি এর বাইরে গিয়ে যদি ওই জিনিসগুলো নষ্ট হয় অথবা আদার পার্টসগুলো যদি নষ্ট হয়ে যায়, তারা কোনো লাইবিলিটি কী করবে না, নিবে না। এটা যিনি ক্লায়েন্ট থাকবে ক্লায়েন্টের নিজের কস্টে ক্যারি করতে হবে, এটা অন্য ব্যাপার। এটা যেহেতু আমাদের আজকে টপিক নয়, আমার মেইন ফোকাস হচ্ছে এটাই। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আমার এস্টিমেটের লাইবিলিটি জিনিসটা কি। আশা করি এই 3টা জিনিস দেখে আপনি জিনিসটা মোটামুটি একটা ক্লারিফাই করছেন, এটা আপনার কাছে একটু ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখেন কন্টিনজেন্ট লাইবিলিটি জিনিসটা কি। আমি এটা আপনাদের সুবিধার জন্য এই জিনিসটা, আমরা কিন্তু স্পেসিফিক লাইবিলিটি, এস্টিমেটেড লাইবিলিটি জিনিসগুলো নিয়ে মোটামুটি সবাই আগে থেকে পড়ে আসছি, এটা আমরা সবাই জানি। কারণ এগুলো আপনার এসএসসি বা এইচএসসির ক্ষেত্রে বেসিক পর্যায়ে যারা আপনি একটু ডিসকাস করে এগুলো আপনাদেরকে এমনি বুঝিয়ে দিয়ে থাকে। কিন্তু আপনি এখন যে লেভেলের স্টুডেন্ট, আপনার কাছে একটা হতো বা নতুন টার্ম হতে পারে, এটা হচ্ছে কি কন্টিনজেন্ট লাইবিলিটিস। আমি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় এজন্য আমি একটু নোট আকারে দিয়ে দিয়েছি। কী লিখে আছে দেখেন, যে দায় এখনও দায় বলে বিবেচিত হয়নি কিন্তু ভবিষ্যতে কোনো ঘটনা ঘটার প্রেক্ষিতে দায় হিসেবে গণ্য হতে পারে, তাকে সম্ভাব্য দায় বা ঘটনা সাপেক্ষ দায় বলা হয়। তার মানে আমরা জানি কি কন্টিনজেন্ট লাইবিলিটি মানে হচ্ছে সম্ভাব্য দায়, যেটা ঘটলে ঘটতে পারে আবার নাও ঘটতে পারে। সোজা কথা মাথায় রাখেন, এটা যদি ঘটে তখন সেটা লাইবিলিটি হবে, আর যদি না ঘটে তখন সেটাকে আপনি লাইবিলিটি বলতে পারেন না। এটাই দুইটা প্রেক্ষিত আছে, দুইটা কন্ডিশন থাকে এখানে। একটা হচ্ছে কিন্তু যদি ঘটে, আপনি যেটা এস্টিমেটেড করছেন, আপনি যেটা মনে মনে ধারণা করছেন আমার এইরকম একটা হওয়ার সম্ভাবনা আছে, একটা পসিবিলিটি আছে, হলে সেটা লাইবিলিটি হচ্ছে। আর যদি না ঘটে সেটা আপনার জন্য কি হচ্ছে না, লাইবিলিটি হচ্ছে না। যেমন আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই, নোটটা একটু মাথায় রাখেন কাইন্ডলি। কোনো বিশেষ ঘটনা ঘটলে দায় হবে, কিন্তু ঘটনা না ঘটলে কি হবে না, দায় হবে না। একটু আগে আমি আপনাদেরকে যেটা বললাম, বিচারাধীন মামলাজনিত রায়। এখন ধরেন একটা মামলা আপনার কোম্পানি নিয়ে বা অন্য একটা কিছুর সাথে একটা মামলা কি আছে, বিচারাধীন আছে, প্রসেসিংস আছে, এটা আপনার আন্ডার ট্রায়ালের মধ্যে আছে। এখন আপনি নিজেও জানেন না আপনি কি উইনার হবেন নাকি আপনি লুজার হবেন। এই ক্ষেত্রে যদি দেখেন কোম্পানি মামলা যদি হেরে গেলে দায়ের উদ্ভব পাবে। কারণ কেন, এর পেছনে সে অনেক টাকা খরচ করছে এটাকে লড়ার জন্য বা জিতার জন্য। যদি জিতে গেলে এটা তার জন্য একটা গেইন হয়ে যাচ্ছে, তখন আর ওটার মধ্যে পড়ছে না। যদি সে হেরে যায় তখনই তার মধ্যে এই জিনিসটা ঘটে। সো এই ক্ষেত্রে যতগুলো প্রবাবল লাইবিলিটিস থাকে এগুলোকে মোকাবেলা করার জন্য ওরা একটা জিনিসের আবির্ভাব করে, এটাকে বলা হয় প্রভিশন। আপনি যখন প্রথমে আমার স্লাইড যখন খেয়াল করছেন, আমি ওখানে একটা জিনিস শো করেছিলাম আপনাদেরকে, আমি একটু সেটা দেখাই আবার। যেমন ধরেন দেখেন তো, প্রভিশন অ্যান্ড কন্টিনজেন্সিস। আমি তো লাইবিলিটিস নিয়ে কথা বললাম, লাইবিলিটিস নিয়ে কথা বললাম, কন্টিনজেন্সিস নিয়ে কথা বললাম, তাহলে এই প্রভিশন জিনিসটা কি? এই প্রভিশন জিনিসটা মূলত আমি এই পার্টে ডিসকাস করার জন্য রেখে দিয়েছিলাম যাতে আপনার কাছে জিনিসটা ইজি হয়। এই যে দেখছেন সম্ভাব্য কিছু আমাদের কি আছে, লাইবিলিটি এখানে ক্রিয়েট হয় না, যদি ঘটে যায় বা এনি চান্স যদি এটা ঘটে যায়, এই সম্ভাব্য দায়গুলার মোকাবেলা করার জন্য যে একটা সঞ্চিতি রাখে এটাকে বলা হচ্ছে কি প্রভিশন। এটা কিসের জন্য, ভবিষ্যতে যে সকল দায়গুলো আমি ভাবতে পারি ঘটতে পারে, যদি ঘটে যায় তখন আমি এটাকে ইনস্ট্যান্ট ম্যানেজ কেমনে করব, ওটার জন্য যে একটা প্রভিশন বা সঞ্চিতি রাখা হয় এটাকে বলা হচ্ছে কি আপনার প্রভিশন। আশা করি আপনাদের এখানে টাইপস অফ কারেন্ট লাইবিলিটিসের মধ্যে কারো কোনো সমস্যা থাকার কথা নয়। অর্থাৎ আপনার এটা মাথায় রাখতে হবে, আমরা যেই টপিক নিয়ে কাজ করতে চাচ্ছি মূলত হচ্ছে জাস্ট এই জিনিসগুলো। আপনি যেগুলো বুঝতে পারেন এরপর থেকে আমি যতগুলো ম্যাথ করাবো ইনশাল্লাহ আপনাদের একটাও কি হবে না, সমস্যা হবে না। এটা হচ্ছে মূলত বেসিক, আমরা বলি টাইপস অফ লাইবিলিটিস, কন্টিনজেন্সিস অ্যান্ড প্রভিশন। এগুলো পারলে মোটামুটি ছিল, আশা করি সব ঠিকঠাক। তাহলে আজকের সেগমেন্টটা আমি এখানে শেষ করি। আসসালামু আলাইকুম।